ইদি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব আর চলে আসছি বলার দরকার নেই, আপনি তো জানেনই আমি আসবো। তো যাই হোক, আর কথা না বাড়াই স্যার, আপনি এই পেজে আসছেন, সুতরাং ভূমিকা দেওয়ার কিছু নাই। আমরা আগে যশোর বোর্ড 2024 পড়ে আসছি, উপেক্ষিত শক্তির উদ্বোধন, নবম দশম শ্রেণীর একটা গদ্য টপিক নিয়ে আলাপ করতেছিলাম নজরুল ইসলামকে নিয়ে। এইবার আলাপ করব বরিশাল বোর্ড 2020, এইটা নিয়ে আলাপ করবো। বোর্ড প্রশ্ন স্যার, আমরা একটু খেয়াল করবো যে এই বোর্ড প্রশ্নের মধ্যে উদ্দীপকটা কি হয়। এই দেখেন, আতঙ্ক শুরু হয়ে গেছে, কারণ কি কবিতার উদ্দীপক। কবিতার উদ্দীপক মানে একটু ঝামেলা, কারণ কবিতা আমরা একটু বোঝাটাই কষ্ট কবিতা অনেকের জন্য। তো আমরা উদ্দীপকটাকে একটু মনোযোগ দিয়ে পড়ি, কবিতার আগে বুঝি ভালো করে, তারপরের কথা পরে, প্রশ্ন কি আছে না আছে। আসেন, উদ্দীপক 1, দেখুনি সেদিন রেলে। চমৎকার স্যার, এই আমার ভালোবাসা শুরু হয়ে গেল স্যার। এই যে কবিতাটা, এটা নজরুল ইসলাম সাহেবেরই কবিতা, ক্লিয়ার স্যার? আচ্ছা, এবং নিচেরটাও মনে হচ্ছে নজরুল ইসলাম সাহেবেরই কবিতা, আমি ঠিক নিশ্চিত না, এটা সুকান্ত ভট্টাচার্যের হতে পারে স্যার, কিন্তু এই কবিতাটা নজরুল ইসলাম সাহেবের কবিতা, দুর্দান্ত কবিতা, কুলি মজুর আর কি। হ্যাঁ, আমরা যখন ক্লাস 5-এ ছিলাম তখন এই কবিতার পড়াইতো আর কি, আমাদের একাডেমিতে ছিল। ওকে, দেখুনি সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। নজরুলের কি অদ্ভুত, কি সিম্পলি প্রশ্নটা আর কি, যে উনি দেখতেন সেদিন রেলে, রেলগাড়িতে মানে ট্রেনে আর কি, কুলি বলে এক বাবু সাপ তার, একটা কুলি বললে একটা বাবু, একজন আমাদের মতো শিক্ষিত সমাজ, ঠেলে দিল নিচে ফেলে, কোনোটা টাকা কিনে তর্ক হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিছে আর কি, ক্লিয়ার স্যার? চোখ ফেটে এলো জল, ওই কুলির চোখ ফেটে পানি চলে আসলো। নজরুল প্রশ্ন করলো, এমন করি কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। জগৎ মানে বিশ্ব, পৃথিবী জুড়ে খালি দুর্বলটা মারই খেয়ে যাবে। এই দেখেন স্যার, খেয়াল করেন, নজরুল কিন্তু বলেন এমন করে কি মার খাবে কুলি, না স্যার, মার খাবে দুর্বল। নজরুল একটা নিউট্রাল কথা বললো সবাইরে নিয়ে। আপনি পৃথিবীর বুকে তাকায় দেখেন, প্যালেস্টাইন মার খাচ্ছে, রোহিঙ্গারা মার খাচ্ছে, যারা দুর্বল তারাই মার খাচ্ছে স্যার। যার হাতে অস্ত্র বেশি সেই কিন্তু মারটা দিচ্ছে স্যার। এখানে কুলি কি ধনী কি গরিব, হিন্দু কি মুসলিম, বৌদ্ধ কি খ্রিস্টান, এটা বড় কথা না স্যার। বড় কথা যে দুর্বল সেই মার খায়। এবং নজরুলের একটা অদ্ভুত প্রশ্ন, যে এমনকি সারা জীবনই কি এমনই হবে, খালি দুর্বলটাই মার খায় যাবে, এটাই কি চলবে খালি? ক্লিয়ার স্যার? এখানে আমরা প্রশ্নটা রেখে চলে গেলাম। তার মানে কি, এই জায়গাতে আমরা কি পাচ্ছি, উপেক্ষিত শক্তির উদ্বোধনের দরিদ্র সমাজের যে অসহায়ত্ব, যে কষ্টের ব্যাপারটা, যে ত্যাগের ব্যাপারটা, ওইটাই উদ্দীপকে ফুটে উঠছে। চমৎকার। এইবার আসেন পরেরটা, জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিন রাত, সেই জন্য তার দীপ্ত মিছিল ধরে, নবযুগ আসে রক্ত দিনের ভোরে। কি চমৎকার স্যার! এটা নজরুল ইসলামের, আমার যতটুকু ধারণা নজরুল ইসলামেরই লেখা আর কি, যদি আমি ভুল না করি, বা সুকান্ত ভট্টাচার্যের লেখা, আমি কবিতার নাম মনে পড়তেছে না। জেনেছি সত্য বহুদিন মনে মনে, আমার বহুদিন ধরে সত্য জানতে, কি জানতি, মুক্তির পথ মিশে গেছে জনগণে। তার সাধারণ জনগণের মধ্যেই মুক্তির পথ মিশে আছে। সাধারণ জনগণের উন্নতি হইলে জাতির মুক্তি ঘটবে। চমৎকার কথা। যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, রুক্ষ হাত মানে বোঝেন স্যার? আপনাদের হাত মনে হয় রুক্ষ না স্যার, আমার হাত হালকা রুক্ষ, আমার হাত অত রুক্ষ না স্যার। একটা রিক্সাওয়ালার হাত দেখবেন, কড়া পড়া হাত স্যার, যেই হাত ধরলে মোলায়েম না, শক্ত হাত স্যার, রুক্ষ হাত। মানে কবি এখানে শ্রমিকের হাত বুঝাচ্ছে, আপনার আমার এই আদুর হাতের কথা বুঝাচ্ছে না। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি খাওয়া, পিদা খাওয়া হাতের কথা বুঝাচ্ছে না। তো কি বলতেছে, আমি খোঁচা মারলাম আমার নিজেকেও, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, সৃষ্টির মাঝে নিয়োজিত দিন রাত, যেখানে এই শ্রমিকদের রুক্ষ কঠিন হাত তৈরি করার মাঝে নিয়োজিত দিন রাত, রাত দিন 24 ঘন্টা ওখানে নিয়োজিত কাজ করার জন্য। কি বলল, সেই জনতার দীপ্ত মিছিল ধরে, সেই জনতার আলোকিত মিছিল ধইরা নবযুগ আসে, নতুন যুগ চলে আসে স্যার। এই নবযুগ শব্দটা দেখে আমার কাছে স্পষ্ট মনে হইল, রুক্ষ নবযুগে নজরুলের কবিতা হইতে পারে। নবযুগ আসে রক্ত দিনের ভোরে, মানে কি স্যার, এই যে রক্ত দিন বলতে বোঝানো হচ্ছে এই যে ত্যাগের দিন, সংগ্রামের দিনের ভোরে নতুন যুগ চলে আসে স্যার, এই জনতাদের দীপ্ত মানে আলোকিত মিছিল ধরে। মানে শ্রমজীবী মানুষের যদি উন্নয়ন ঘটে তাহলেই নবযুগ চলে আসে। ক্লিয়ার স্যার? স্যার আপনি বলতে পারেন এখানেও শ্রমজীবী মানুষের উন্নয়নের কথা বলছে, অর্থাৎ উপেক্ষিত শক্তির উদ্বোধনের ফিনিশিং পার্টটা, যে ওদের উন্নয়ন করলে জাতির উন্নয়ন হবে। এইবার আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার নজরুল ইসলাম নিজে গরিব ছিলেন, উনি তাই গরিবের দালালি করতেছেন। হ্যাঁ, তো ভালো কথা। তো উনি যে বলছেন এটা কি সত্য, যে আসলে কি গরিবের উন্নয়ন করলে জাতির উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয় স্যার? এটার প্রমাণ কি স্যার? ওনার কথা আমি কেন বিশ্বাস করব? একজন কবি মানুষ বলে গেছে, আমি বিশ্বাস করব? স্যার বিশ্বাস করার দরকার নাই, চ্যাট জিপিটি আছে, ইন্টারনেট আছে, আপনারা তার আগের যুগের লোকরা স্যার, একটু ঘাটেন। যতগুলা উন্নত রাষ্ট্র আপনি মনে করেন, যেই রাষ্ট্রকে আপনি মনে করেন, জাপান মনে করেন, চায়না মনে করেন, কোরিয়া মনে করেন, এশিয়ার মধ্যে বললাম, এর বাইরে আপনি কাতার, বাহরাইন, দুবাই, এদের কথা বলতে পারেন এশিয়ার মধ্যে। এর বাইরে যান, ইউরোপে যান, আপনি ইউরোপে যা ফ্রান্স বলেন, ইতালি বলেন, জার্মানি বলেন,
আপনি ইংল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, আপনি আমেরিকায় যান, আমেরিকার উন্নত রাষ্ট্র কানাডার কথা বলেন, ইউএসের কথা বলেন, আপনি যে কোনো রাষ্ট্র নিয়ে ঘাটেন, আপনি ওখানে কি দেখবেন স্যার? যারা লেবার, ওদের পে স্কেল কোন লেভেলে, ওদের সেফটি কোন লেভেলে, ওরা, আপনারা এটা শুনছেন না, বাংলাদেশ থেকে বাইরের লোকজন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি নেয়, গার্মেন্টস প্রোডাক্ট নেয়, কাপড় নেয়, কেন নেয় জানেন? কারণ আমাদের এখানে শ্রমিকের দাম সবচেয়ে কম। ওদের ওখানে একটা লেবার কাজ করাইতে হলে ওরে হিউজ স্যালারি দেওয়া লাগে, ইন্স্যুরেন্স দেওয়া লাগে, ফ্যাসিলিটিস দেওয়া লাগে। এই কারণেই স্যার ওরা উন্নত রাষ্ট্র, আর এই কারণে আমরা ফকির রাষ্ট্র স্যার। ক্লিয়ার? আপনি একটু চেক করলেই দেখবেন ওরা ওদের লেবারদেরকে কী লেভেলের মর্যাদা দিয়ে রাখে। আমি বলতেছি না ওদের লেবারদের মর্যাদা ইঞ্জিনিয়ার থেকে উপরে, আমি এই ফালতু কথা বলতেছি না, কিন্তু একজন মানুষ হিসাবে ওরা যে সম্মানটুকু পায়, একজন লেবার হলে সম্মানটা পায়, একজন ইঞ্জিনিয়ার হলে সে একই সম্মানটুকুই পায় স্যার। এর মধ্যে তেমন কোনো ভেদাভেদ নাই স্যার। ক্লিয়ার? এই কালচার তৈরি করার জন্যই কিন্তু ওরা আজকে উন্নত রাষ্ট্র। আমার কথা যদি অবিশ্বাস হয়, যে কেউ ওপেন চ্যালেঞ্জ করলাম, যে কেউ ঘেটে দেখেন স্যার। তো আর কথা না বাড়াই, আমরা চলে আসি। নজরুল কিন্তু একটা অশিক্ষিত কবি লিখে গেছে তা কিন্তু না, উনি একজন বুদ্ধিজীবী এবং দার্শনিক। উনি হয়তো বা বিদেশ যান নাই, কিন্তু অতটুকু প্রজ্ঞা, অতটুকু জ্ঞান ওনার ছিল, উনি বিদেশ না যেয়েই জানেন যে আমি যেটা বলতেছি সেটা আন্দাজে বলতেছি না, আসলে রাষ্ট্র এমনি উন্নত হয়। এবার আসি, এক, ভারতে অসাধ্য সাধন করেছিলেন কে? স্বাভাবিক স্যার, এই প্রবন্ধে একজনের নামই রেফারেন্সে আছে, সে কে? মহাত্মা গান্ধী। তো এটার উত্তর তার কথাই হবে, তাও আমরা দেখব। এইবার, ছোট লোকদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, এর কথার দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। ছোট লোক যারা, যারা গরিব, তাদের অন্তর কাচের মতো স্বচ্ছ, এর মানে কি বুঝাইছে আমি ব্যাখ্যা দিব, একটা মিনিট দাঁড়ান স্যার। ওকে, আপনারা বুঝতেছেন কি বুঝাইছে, তবুও দিব। গ, উদ্দীপক একের বাবুসাপ উপেক্ষিত শক্তির প্রবন্ধের কাদের প্রতিনিধিত্ব করে? ওই যে বাবুসাপ কি বলে দেখেন, কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, বাবুসাপ তারে ফালাই দিল, মানে অত্যাচার করলো। তার মানে বাবুসাপ কাদের প্রতিনিধিত্ব করে? আপনার আমার প্রতিনিধিত্ব করে, মানে তার ভদ্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। আপনি বলতে পারেন স্যার আমরা তো বাবু সাহেবের মতো না, আমরা তো গরিবের সাথে ভালো আচরণ করি না। আপনি করেন না, আমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়ান। এবার ঘতে দেখেন উদ্দীপক 2-এ, এর মূল ভাব যেন উপেক্ষিত শক্তির প্রবন্ধের মূল ভাবেরই বহিঃপ্রকাশ। স্যার একদম সিমিলার প্রশ্ন, মানে আমরা যেটা দেখলাম যশোর বোর্ড 24-এর মতোই, যে এটারও মূল ভাব কি, যে জনগণ শ্রমজীবী মানুষদের উন্নয়ন ঘটবে, এবং উদ্দীপকে যেটা বলা হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ, একই কথা বলা হচ্ছে, শ্রমজীবী মানুষের মানে পরিশ্রমের মাধ্যমে, কষ্টের মাধ্যমে জাতির উন্নয়ন ঘটা সম্ভব। তার মানে এই দুটা আসলে একই মূল ভাবের বহিঃপ্রকাশ। ওকে স্যার, চমৎকার স্যার। তাহলে আমরা আর এক মিনিটও সময় নষ্ট না করে প্রশ্নের উত্তরে চলে যাই। ভারত অসাধ্য সাধন করেছিলেন কে? আমি আগেই বলছি, ওই দেখেন স্যার, ভারত অসাধ্য সাধন করেছিলেন মহাত্মা গান্ধী। ওনার আসল নাম কি আপনারা জানেন? না জানলে একটু বলে দিচ্ছি, করমচাঁদ মোহনচাঁদ গান্ধী। ওনার নাম কিন্তু মহাত্মা না, মহাত্মা ওনার উপাধি। উনি এত মানে বিনয়ীভাবে, ওনার রাজনৈতিক সব সিদ্ধান্ত যে ভালো এটা আমি বলবো না, আপনারা যদি ওনার নিয়ে পড়াশোনা করেন, বড় হন, আপনারা জানতে পারবেন ওনারও কিছু ভুলভ্রান্তি আছে। সবচেয়ে বড় কথা, হিন্দু মুসলিম দাঙ্গা লাগা এবং ভারতকেই নোংরাভাবে ভাগ করা, তার পিছনে মহাত্মা গান্ধীর নির্বিকারতার একটা দায় আছে স্যার। ক্লিয়ার? মানে এই জিনিসটাকে উনি চাইলেই কন্ট্রোল করতে পারতেন, একটা অবিভক্ত ভারত উনি রাখতে পারতেন, নয়তোবা জাতি দিয়ে অনেকগুলো খণ্ডে বিভক্ত একটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মতো আমরা এটা করতে পারতাম। ক্লিয়ার স্যার? মানে বাংলা আলাদা, পাঞ্জাব আলাদা, সিন্ধু আলাদা করাই যেত স্যার। কিন্তু মহাত্মা গান্ধী তার শিষ্যদেরকে ক্ষমতায় বসানোর জন্য এপাশে ওপাশে দুপাশে, পাকিস্তানে বলেন, ইন্ডিয়ায় বলেন, তারা কাইটা দুটো টুকরা বানাইছে। এখন তো 3 টুকরা হয়ে গেছে, সামনে ইনশাল্লাহ আরও টুকরা হবে স্যার। এবং সারা জীবনে একটা মারামারি তৈরি করে দিয়ে গেছে, এই নিয়ে ওনার অনেক সমালোচনা আছে। তবুও উনি ভারতে অসাধ্য সাধন করতেন কিভাবে স্যার? উনি ব্রিটিশদের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলনটা দাঁড় করান, ব্রিটিশরা ওনাকে মূল্যায়ন করতে বাধ্য হন। তার কারণটা কি? এই লোকটা একটা লোয়ার ক্লাস লোক থেকে আপার ক্লাস লোক প্রত্যেককে প্রভাবিত করতে পারত। মহাত্মা গান্ধী অক্সফোর্ড থেকে পাশ করা, মানে অদ্ভুত জ্ঞানী একটা ব্যক্তি, কিন্তু এই লোকটা লয়ার, কিন্তু এই লোকটা কি স্যার? একটা ধুতি পরতো, খালি গায়ে একটা চাদর গায়ে দিয়ে উনি রাস্তায় হাঁটতো একটা লাঠি নিয়ে আর কি। এবং তারা যখন তার নেতা জওহরলাল নেহরু জিজ্ঞেস করলো যে আপনি এত বড় একজন ব্যারিস্টার, আপনি এইসব খালি গায়ে ঘুরতেছেন স্যার, দেখতে খারাপ দেখা যায়, আপনি একটু কোট টোট পরেন, তখন তো ব্রিটিশ আমল, কোট টোট আসছে আর কি। মহাত্মা গান্ধীর রিপ্লাই কি ছিল? তুমি কি জানো আমি এই পোশাকটা কেন পরি? তার কেন স্যার? কারণ এই পোশাক আমার দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের পোশাক। কার পোশাক? মহাত্মা গান্ধী উত্তর দিলেন, আমার দেশের কৃষকদের পোশাক। ওরা খালি গায়ে একটা ধুতি পরে রাস্তায় থাকে, আমি ওদের নেতা হয়ে যদি ওদের মতো পোশাক পরতে না পারি, তাহলে আমি কিসের নেতা? ক্লিয়ার স্যার? এই সব চিন্তার কারণে, ওনার ভুল ত্রুটি ছিল না আমি বলবো না, কিন্তু ওনার মধ্যে মহত্তা ছিল বলেই উনি ভারতে অসাধ্য সাধন করতে পেরেছিলেন। ক্লিয়ার স্যার? ব্যাখ্যাও দিয়ে দিলাম, সামনে গ ঘয়ে আসলে মহাত্মা গান্ধীর লিখতে আসলে আপনাদের অসুবিধা হবে না। আসেন একটু আগাই। ছোট লোকদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, এ দ্বারা লেখক কি বুঝাইছেন? এই যে দেখেন তো, বুঝতে দিন, ছোট লোক সম্প্রদায় অতি সরল ও উদার মন মানসিকতার বোঝানো হয়েছে, মানে ছোট লোকদের যারা গরিব ওদের মন ধনীদের তুলনায় অনেক বেটার, এইটা নজরুল ইসলাম বোঝানোর চেষ্টা করতেছে। এইবার স্যার আমি একটু আমার ব্যাখ্যায় যাব স্যার।
গরিবের মন বেটার আপনারা কে বলছে? আপনি উদাহরণে কি লিখতে পারেন স্যার? একটু খেয়াল করে দেখবেন, নিজেরা প্র্যাকটিক্যালি দেখবেন। রাস্তায় যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, ধরেন আপনি রিক্সার থেকে উল্টায় পড়ে গেলেন বর্ষাকালে, আমাদের রাস্তা তো ভাঙ্গাচুরা, পড়ে গেলেন, তো তখন স্যার ওই অ্যাক্সিডেন্টের সময় কয়জন গাড়িওয়ালা গাড়ি ব্রেক করে আপনার পাশে দাঁড়াবে আপনি দেখবেন, আর কয়জন চাওয়ালা রিক্সাওয়ালা ব্রেক করে দাঁড়াবেন আপনি দেখবেন। আপনি দেখবেন স্যার, যারা নিম্ন আয়ের লোক তারাই আগে দৌড়ায় আসে, উচ্চ আয়ের লোক আপনার সামনে দৌড়ায় আসে না স্যার, তারা তাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। কবি সাহেব এই কথাটাই বললেন এই কারণেই যে নিম্ন আয়ের লোকের অন্তর অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি পরিষ্কার আমাদের তুলনায়। কোনো যন্ত্র দিয়ে পরীক্ষা করলে তুমি দেখতে পারবা ওরা অনেক অন্যরকম মানসিকতার লোক। কবি কি বলতেছে? উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক সাম্যবাদী চেতনা এবং গণতন্ত্রের জন্য উপেক্ষিত শক্তির জাগরণের দিকটি তুলে ধরেছেন। প্রবন্ধে নিম্ন শ্রেণীর সহজ সরল মানুষকে তথাকথিত উচ্চ শ্রেণীর লোকেরা ছোট লোক বলে অভিহিত করেছে। লেখক এই অবহেলিত সম্প্রদায়ের আচরণ সম্পর্কে বলেছেন, এদের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ, কারণ এই উপেক্ষিত সম্প্রদায় মনোভাবের দিক থেকে অত্যন্ত সরল ও উদার। ওরা স্যার অনেক সহজ সরল এবং উদার, এটা হচ্ছে বড় কথা। আর তথাকথিত ভদ্রলোকের অন্তর অস্বচ্ছ, তারা অহংকারী এবং অভিজাত্যের গর্বে গর্বিত। এইটা হচ্ছে বড় সমস্যা স্যার, আমার আপনার অন্তর অস্বচ্ছ, কারণ আমরা অহংকার নিয়ে ব্যস্ত, আমি সেরা আমি সেরা। গরিবের মধ্যে অহংকারটা নাই বলেই গরিবরা আমাদের থেকে বেটার হিউম্যান বিং। ক্লিয়ার স্যার? চমৎকার। কথা না বাড়াই, আমরা গ নাম্বার প্রশ্ন চলে যাব। দেখেন আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি, তবু একটু যাব। উদ্দীপক একের উদ্দীপক এক কি ছিল স্যার? উজে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, খালি কি গরিবরা মার খায় যাবে? তোরা ব্যাখ্যা কি দিতেছে? উদ্দীপক একের বাবু সাপ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কাদের প্রতিনিধিত্ব করে, কাদের ব্যাখ্যা দেয় উদ্দীপক একের বাবু সাপ? দেখেন কি বলতেছে। কাদের প্রতিনিধিত্ব করে আমি কি বলছিলাম স্যার? আপনার আমার ভদ্রলোক সম্প্রদায়ের, এটাই বলতেছে। উদ্দীপক একের বাবু সাপ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ভদ্র সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে। মিলল স্যার? এবার অল্প একটু ব্যাখ্যা যাও, বেশি কথা বলবো না। এক, আমাদের দেশের 10 আনা শক্তি হলো শ্রমজীবী। আমি এখান থেকে পড়তেছি স্যার, একটু খেয়াল করবেন। শ্রমজীবী ও সাধারণ মানুষ, কিন্তু তথাকথিত আভিজাত্য গর্বিত একদল মানুষ তাদের ছোট লোক বলে ঘৃণা করে এবং সবসময় দূরে সরিয়ে রাখে। এই প্রভাবশালী শ্রেণী মনে করে শ্রমজীবীদের জন্মই হয়েছে তাদের সেবা করার জন্য। স্যার কিছু লোক মনেই করে সেবা করার জন্য, যেরকমটা বাবু সাবরা মনে করে। আমরা মনে করি ভাই ও তো রিক্সাওয়ালা, তুই কেন কাজ করবি না, তুই তো আমার জন্যই জন্মাইছিস। ক্লিয়ার স্যার? এটাই মনে করে আর কি। এইবার কবি বলতেছে উদ্দীপক একে কি দেখা যায়? জনৈক বাবুসাব চলন্ত রেলে একজন কুলিকে স্রেফ কুলি হওয়ার অপরাধে অত্যন্ত নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এখানে বাবু সাহেবের আচরণে সেই চরম অহংকারী ও অমানবিকতার মানসিকতা ফুটে উঠেছে, যা শ্রমজীবী সাধারণ মানুষকে মানুষ হিসেবে ন্যূনতম সম্মান দিতে নারাজ এবং তাদের অস্তিত্বকে তুচ্ছ জ্ঞান করে। ক্লিয়ার স্যার? অর্থাৎ সে কুলি হোক আর রিক্সাওয়ালা হোক, যেই হোক না কেন, আমি তাদের ঠেলে নিচে ফেলে দিতে পারি না, এই অধিকার আমার নাই। মানুষ হিসাবে একটা মানুষের বেসিক মর্যাদা থাকা উচিত স্যার। ক্লিয়ার? কিন্তু কবি বলতেছে আমার রাষ্ট্রে এই জিনিসটা এক্সিস্ট করে না। তাই নজরুল ইসলামের ওই কবিতা এবং উদ্দীপকের কোন জায়গাটা মিল আছে? ভদ্রলোক এবং বাবু সাহেবদের চরিত্রে একটা মিল আছে। তারা দুই দলই স্যার কি করে স্যার বলতে পারেন? তারা দুই দলই অন্যদের প্রতি, যারা দরিদ্র, যারা অর্থনৈতিকভাবে একটু নিচে, তাদের সাথে স্যার তুচ্ছ আচরণ করে এবং তাদেরকে তুচ্ছতার মাধ্যমেই তারা এই রাষ্ট্রে একটা অসমতা, একটা অবিচার, একটা অন্যায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাই বাবু সাহেব আর ভদ্র সম্প্রদায় একই চরিত্রের প্রতিফলন বা এপিট ওপিট। ক্লিয়ার স্যার? চমৎকার। আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের 4 নাম্বার প্রশ্নে। একটু দেখবেন স্যারেরা, আমরা আবার আছে কোন প্রশ্নটা একবার দেখার জন্য। উদ্দীপক 2 এর মূল ভাব যেন উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের মূল ভাবেরই বহিঃপ্রকাশ। এই 2 এর যে আলাপ ও যেন এই উপেক্ষিত শক্তিরই একটা আলাপ আর কি। হ্যাঁ, বহিঃপ্রকাশ আলাপ আর কি। ব্যাখ্যা করো স্যার। 2 নম্বরে কি ছিল মনে আছে আপনাদের? আশা করি মনে আছে। এই দেখেন, জেনেছি সত্য বহুদিন মনে মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে, যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত সৃষ্টির মাঝে নিয়োজিত দিন রাত, সেই জনতার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্ত দিনের ভোরে। স্যার নতুন যুগ চলে আসে রক্তাক্ত দিনের ভোরে। কাদের হাত ধরে? শ্রমিকদের হাত ধরে, যারা অসহায়, ওদের পরিশ্রমের ফলে ফলে একটা নতুন দিন, নতুন যুগ চলে আসে স্যার। ক্লিয়ার? কবি সাহেব ওই কথাটাই এখানে উল্লেখ করার চেষ্টা করছেন ঘ নাম্বার প্রশ্নে। দেখেন স্যার কি বলতেছে, যে শ্রমজীবীরা পরিশ্রম করে একটা নতুন যুগ তৈরি করে। কিভাবে স্যার?
আপনারা একটু খেয়াল করবেন স্যার। আমার খুব অসম্ভব একজন পরিচালক, আপনারা সামনে এই বইয়ে ক্লাস করতে করতে আমার গায়ে একটা টি শার্ট দেখবেন ব্ল্যাক কালারের, সামনেই দেখবেন, আজকে না দেখলেও সামনে দেখবেন, সেখানে দেখবেন একটা লোকের চেহারা আঁকা, তিনি ধূমপান করতেছেন। এখানে ধূমপানটা ইম্পর্টেন্ট না, লোকটার নাম সত্যজিৎ রায়, আমার আরেকজন গুরু আর কি, সিনেমা পরিচালক। তো উনার একটা দুর্দান্ত সিনেমা আছে হীরক রাজার দেশে। ওই সিনেমা একটা গানের মধ্যে নজরুল ইসলাম মানে সত্যজিৎ রায় লিখতেছেন আর কি, যে দেখো সোনার ফসল ফলে যে যার দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। এই যে প্রশ্নটা, যে হীরার খনিতে কাজ করে তার হওয়া উচিত ধনী, কিন্তু সেই জায়গার মজুরের একটা কানা করি নাই। আবার যে সোনার ফসল ফলায়, যে বর্গা চাষি, ওর ঘরে ধান দিয়ে ভরা থাকার কথা, কিন্তু ওর দুই বেলা জোটে না আহার, ওর স্যার পেটে ভাত জোটে না। আর আমি কোনো কৃষিকাজ করি না, আমার ঘরে বাসমতি চাল, চিনি গুঁড়া চাল, অমুক চাল তমুক চাল আইসা ভিড় করে। তার মানে কি, আমি একটা নোংরা অসমতার মধ্যে বাস করি। এই কথাটাই এইখানে বলা স্যার, ক্লিয়ার? অর্থাৎ উদ্দীপকে বলা যে শ্রমজীবী মানুষরা মূল কাজটা করে, ওরা যদি হীরার খনিতে কাজ করে তাহলে হীরার ভাগিদার ওরাও, এইটা ভুলে গেলে চলবে না। ওদেরকে হীরার ভাগ দিলেই কিন্তু, তার মানে সব হীরা ওদেরকে দিলেন তা বলে নাই। আপনি মালিক, আপনার হীরা আপনি রাখেন স্যার, কিন্তু ওদেরকে আপনি কানাকড়ি দিবেন না, ওদেরকে আপনি নিঃস্ব বানায় রাখবেন, এটা কখনোই হয় না স্যার। এই উদ্দীপকের সেকেন্ড পার্টটা এবং উপেক্ষিত শক্তির উদ্বোধনের মূল সুর আসলে এই জায়গাতেই এক হয়ে যায়। নজরুল ইসলামও মনে করেন, উদ্দীপকও মনে করেন, ভাই এই মানুষদেরকে তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার দেওয়া লাগবে। স্যার আমি একটু বুঝাই, আপনি বলতেই পারেন স্যার একজন ম্যাথরের বেতনকে আমি ডাক্তারের থেকে বেশি দিব। আমি বলবো অবশ্যই বেশি না দিলেও সমান দিবেন। স্যার সমান দিব, এটা কেমনে হয় স্যার? আমি আপনার বুঝাই স্যার। একজন ডাক্তার পড়তে পড়তে যত উপরে ওঠে তার প্রমোশন হবে, তার স্যালারি বাড়বে, 1 লাখ থেকে 1.5 লাখ হবে, 1.5 লাখ থেকে 3 লাখ হবে। ম্যাথরের বেলা তো আর এই ব্যাপারটা নাই, সে তো নতুন করে কিছু করবে না। তাহলে স্যার কোনটা সেম রাখবো? বেসিক স্যালারি, মানে একটা ডাক্তার প্রথমে যদি 50,000 টাকাতে চাকরি পায়, একজন ম্যাথরেরও ফার্স্ট স্যালারি 50,000ই হবে। পার্থক্য কী হবে? জ্ঞানের পার্থক্য কি? ডাক্তারের বেতন ক্রমে ক্রমে বয়স বাড়বে, বেতনটা বাড়বে, মেথডটা হয়তো বা বাড়বে না স্যার, ক্লিয়ার? একটা বয়স পরে মেথডটা শরীরে ব্যথা হয়ে যাবে, সে আর কাজ করতে পারবে না, সে কাজটা ছেড়ে দিবে। কিন্তু তাকে আমি 10 টাকা, 5 টাকা, 100 টাকা দিয়ে তারে আমি একটা নোংরা একটা লুঙ্গি পরাই দিয়ে ড্রেনের মধ্যে নামাই দিব, সে এতগুলো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বেরোয় চলে আসবে, তার জীবনটা কেমন চলবে আমি চিন্তাও করব না। এইটা কোনো রাষ্ট্রের কাজ হইতে পারে না। এই কথাটাই উদ্দীপকে বলা, এই কথাটাই উপেক্ষিত শক্তির উদ্বোধনের মধ্যে বলা। আমি সময় নষ্ট করব না, অল্প একটু জাস্ট অল্প একটু রিডিং দিবে, একটু খেলেন। দেখেন স্যার, লেখক মনে করেন, লেখক মানে নজরুল ইসলাম সাহেব, দেশের দশানা শক্তি হলো এই সাধারণ জনতা, কিন্তু আভিজাত্যের মোহে আমরা তাদের উপেক্ষা করি। প্রবন্ধে বলা হয়েছে, যদি এই বিশাল জনগোষ্ঠীকে অবজ্ঞা না করে মানুষ হিসেবে বুকে টেনে নিতে পারি, তবেই এই দেশের প্রকৃত মুক্তি বা জাগরণ সম্ভব। ক্লিয়ার স্যার? ওদেরকে সম্মান দিলেই জাগরণ সম্ভব। এইবার উদ্দীপক 2-এ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে যে জনগণের মধ্যে প্রকৃত মুক্তির পথ নিহিত। অসংখ্য শ্রমজীবী মানুষের নিরলস পরিশ্রমের উপর ভর করেই দেশের অর্থনীতি এগিয়ে চলে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয়। দিনরাত অক্লান্ত শ্রম দেওয়া এই জনগোষ্ঠীকে অবহেলা করলে সামগ্রিক অগ্রগতি ব্যাহত হয়। তাই তাদেরকে সঙ্গে নিয়েই এগিয়ে গেলে তবেই মুক্তির উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই একই ভাবনা প্রতিফলিত হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে। মিলটা পাইলেন স্যার? অর্থাৎ মূল ব্যাপারটা কি? শ্রমজীবীদের পরিশ্রমী দেশটা চলে স্যার। স্যার এখানেও কি নজরুলের দালাল বলে বলতেছেন? না স্যার, একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এই আন্দোলনের সময় মনে আছে রেমিটেন্স কমে গেল, শেখ হাসিনার সময় যখন আন্দোলন হচ্ছে, স্বৈরাচারী আন্দোলন, প্রচার আন্দোলনের সময় বিদেশি শ্রমিকরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল, বিদেশি যারা থাকে প্রবাসীরা আর কি। তাদের মধ্যে কতজন পিএইচডি হোল্ডার স্যার? কখনো খবর নিয়েছেন? আমাদের এয়ারলাইন্সে যাদের সাথে দুর্ব্যবহার করা হয়, যে লেবাররা পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়, আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াই। আমার দেশের সবচেয়ে বড় এক্সপোর্ট হয় কোথা থেকে স্যার জানেন? গার্মেন্টস থেকে। এবং সেখানে শ্রমিকরা কারা কাজ করে? আমি কাজ করি? এই আমি ভার্সিটি পড়া ছেলে পেলে আমি কাজ করি না স্যার। আপনি যাদেরকে তুচ্ছ করেন, আপনি খ্যাত বলেন, গার্মেন্টসের মেয়ে বলে তুচ্ছ করেন আর কি, যে আরে গার্মেন্টসের মাইয়া একটা, মানে ওটা খ্যাত ব্যাপার। আবার ধরেন ওরা যে সিনেমাগুলো দেখে, গার্মেন্টস কর্মীদের সিনেমা, সাকিব খানের সিনেমা, গার্মেন্টসের পোলাপাইন দেখে। তার মানে এই গার্মেন্টস কি কোনো পাপি কিছু, নোংরা কিছু না? কিন্তু আপনি হচ্ছেন সেই ভদ্রলোক সম্প্রদায় যার মগজের মধ্যে নোংরামিটা আছে। আপনার সে পরিশ্রম করে রাষ্ট্রকে উঠায়, আর আপনি বসে বসে মুরগি ভাজা খান আর ওরই সমালোচনা করেন। কবি সাহেব বললেন, এমনি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। যদি সত্যি উন্নয়ন চাও, তাহলে ওই গার্মেন্টস কর্মীরও উন্নয়ন করো, যে তোমার উন্নয়নের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। তাহলেই তোমার দেশ সবসময় উন্নত থাকবে। ক্লিয়ার স্যার? আমার কথাগুলো এবং এখানে লেখার কথাগুলো মিলায় যদি আপনার মতো করে উত্তর করতে পারেন, ইনশাল্লাহ এই প্রশ্নটা আপনাদের মতো ভালো হবে। তো ঠিক আছে স্যার, আর কথা না বাড়াই, অনেকক্ষণ আমার কথা শুনছেন, রেডি হয়ে যান পরের সৃজনশীলের জন্য। আবার দেখা হয় পরের সৃজনশীলে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।